শুরু করি, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। আজকে থেকে শুরু করবো অ্যাডোবি আফটার ইফেক্ট। এবং অ্যাডোবি আফটার ইফেক্টটা হচ্ছে মোশন গ্রাফিক্স এর জন্য একটা জনপ্রিয় সফটওয়্যার। সো মোশন গ্রাফিক্স সম্পর্কে আমরা কতটুকু কি জানি? মোশন গ্রাফিক্স জিনিসটা হচ্ছে আমরা এতদিন ধরে যে ডিজাইন গুলা করছি, যেমন স্ট্যাটিক যে ডিজাইন গুলা করছি, সোশ্যাল মিডিয়া পোস্টার করছি, ফ্লায়ার করছি, বা আদার্স যে ডিজাইন গুলা করছি, এই ডিজাইন গুলাকে হচ্ছে জীবন্ত করার জন্য বা একটু নড়াচড়া টাইপের জিনিস দেওয়ার জন্য যেই পোস্টার বা যেই ডিজাইন গুলা করা হয় সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স। মোশন মানে আমরা জানি সবাই, এটা হচ্ছে নড়াচড়া করে, একটু গতিশীল জিনিসপত্র। সো আমাদের কাজের ভিতরে একটু নড়াচড়া জিনিস ঢোকানোর যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। আমরা যদি এখানে একটু সার্চ করে দেখি, মোশন পোস্টার, আমাদেরকে কেন মোশন পোস্টার বা মোশন ডিজাইন আমাদেরকে কেন শিখতে হবে? আমাদের মোশন ডিজাইন শিখতে হবে এই জন্য, এখন বর্তমান সময়ে শুধুমাত্র স্ট্যাটিক পোস্টার ক্লায়েন্টদের মনোযোগ আকর্ষণ অথবা তাদের আকর্ষণটা খুবই কম করে। পাশাপাশি যদি সেই জিনিসটাকে আমরা মোশন করে দিতে পারি, তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হয়। সো ক্লায়েন্টের নরমালি একসাথে সকল ধরনের সার্ভিস দেওয়া, পাশাপাশি হচ্ছে নিজের কাজের ডিমান্ড বাড়ানো, এই জিনিসগুলোর জন্য আমরা মোটামুটি মোশন গ্রাফিক্স শিখবো। তো মোশন গ্রাফিক্স এর ভিতরে আমরা কি কি জিনিস শিখবো? প্রথমত শিখবো হচ্ছে আমরা 2D অ্যানিমেশন, পোস্টার অ্যানিমেশন, তারপরে হচ্ছে লোগো অ্যানিমেশন, এন্ড কিছু ডাইনামিক টাইপোগ্রাফি অ্যানিমেশন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা শিখবো ভিডিও এডিটিং এর কিছু পার্ট। ভিডিও এডিটিং এর ভিতরে কিভাবে মোশন অ্যাড করতে হয়, যেমন আমরা যখন ভিডিও দেখি যে মাঝখান দিয়ে হুটহাট করে বিভিন্ন ধরনের টেক্সট ভেসে ওঠে, বিভিন্ন ধরনের ইফেক্ট ভেসে আসে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, বিভিন্ন স্টাইলিশ কিছু জিনিসপত্র, অ্যানিমেটেড জিনিসপত্র ভেসে ওঠে। এই ধরনের যে জিনিসগুলো আছে, পুরো কাজটাই হচ্ছে ভিডিও মোশন গ্রাফিক্স বা মোশন অ্যানিমেশন ডিজাইন। আফটার ইফেক্ট সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি যে ওয়েবসাইট দিছি ওখান থেকে ডাউনলোড করবেন। 2023, 24, 25 এই তিনটা ভার্সনের যে কোনো একটা ভার্সন। সো প্রথমত সফটওয়্যার ওপেন করার পরে দেখেন আমাদের যে পরিচিত ইন্টারফেস গুলা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে যেই ধরনের ইন্টারফেস গুলা ছিল সাধারণত, সেই ধরনের ইন্টারফেসই আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে? সো এখান থেকে আমরা এতদিন কি করছি, যে যখন আমরা ফটোশপে কাজ করছি, নতুন ডকুমেন্টস নিছি, ইলাস্ট্রেটর নতুন আর্টবোর্ড নিছি, এন্ড এখানে হচ্ছে আমরা নতুন প্রজেক্ট নিব। আফটার ইফেক্ট কাজ করে মূলত প্রজেক্ট এবং কম্পোজিশনকে কেন্দ্র করে। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর কি করছি, ডকুমেন্টস এর ভিতরে পেজ সাইজ নিছি বা পেজ নিছি, আর্টবোর্ড নিছি, সেম একই ভাবে এখানে আমরা কম্পোজিশন নিয়ে কাজ করব। সো প্রথমত নতুন একটা প্রজেক্ট নিব। এরকম একটা প্রজেক্ট নেওয়ার পরে আপনাদের প্রিভিউটা কেমন আসবে, আমি একটু ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করে নিই। এরকম অথবা ইসেনশিয়াল আসতে পারে। ঠিক আছে, ডিফল্ট যেটা আছে এরকম একটা ওয়ার্ক স্পেস আপনাদের সামনে আসবে, এবং এই ওয়ার্ক স্পেসটা কি কি জিনিসপত্র আছে এবং কি কি নতুন করে অ্যাড করবে, এটা দেখতে কিন্তু মানে খুবই হিজিবিজি হজবরলা টাইপের একটা জিনিস মনে হচ্ছে। ঠিক আছে, মানে কি জিনিস কোথায় কি আছে না আছে, যারা প্রথমবার আফটার ইফেক্ট সব দেখতেছেন তাদের কাছে পুরো জিনিসটাই অপরিচিত লাগতে পারে। ঠিক আছে, সো এখানে পুরো ইন্টারফেসটা মোটামুটি আমাদের পরিচিত আছে। যেমন উপরে যেটা থাকে সেটা হচ্ছে মেনু বার থাকে, এন্ড মেনু বারের আশেপাশে নিচেই যে দেখেন ছোট ছোট কিছু জিনিসপত্র আছে, এগুলো হচ্ছে টুলস বার। দেখে আমরা বুঝি এগুলো টুলস বার। ঠিক আছে, তারপরে এখানে আছে কন্ট্রোল বার, তারপরে প্রজেক্ট প্যানেল, এখানে আছে কম্পোজিশন, এখানে আছে ফুটেজ, আর এটা হচ্ছে লেয়ার, এটা দরকার নাই। আর এইদিকে আছে প্রিভিউ, এন্ড এখানে আছে আরো কিছু মেনু আছে। ঠিক আছে, সো মেনু মানে এগুলো হচ্ছে ওয়ার্ক স্পেসের সেটিংস। তো আমরা আমাদের কাজের প্রয়োজন যেই যে জিনিসগুলা, সেই জিনিসগুলাই শুধু রাখবো, বাকি প্রত্যেকটা জিনিস আমরা ডিলিট করে দেবো। যেমন এখানে হচ্ছে লেয়ার নান, এই জিনিসটা আমাদের দরকার নাই, এটা জাস্ট ক্লোজ প্যানেল, এখান থেকে ক্লোজ করে দিব। এন্ড এই প্রত্যেকটা জিনিস জায়গা হচ্ছে বা প্যানেলটা হচ্ছে ফ্লেক্সিবল, আমরা চাইলে
এইগুলারে নাড়াচাড়া করে বড় ছোট করে নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আর নিচের দিকে দেখেন যে জায়গাটা ফাঁকা জায়গাটা, এটাকে বলা হচ্ছে টাইম লাইন। ঠিক আছে? ফাঁকা এই জায়গাটাকে বলে টাইম লাইন। আমরা যত ধরনের ইফেক্ট বা প্রিসেট অ্যাপ্লাই করব প্রত্যেকটা জিনিস এই জায়গাতেই টাইম লাইনে থাকবে। যেমন আমাদের ফটোশপে লেয়ার প্যানেল ছিল, যতগুলো আমরা ইফেক্ট প্রিসেট যা যা অ্যাড করছি সবকিছু লেয়ার প্যানেলে থাকতো, এখানে সেম জিনিসটা হচ্ছে টাইম লাইন নামে পরিচিত। এগুলো ডিফল্ট ভাবে এখানে থাকবে। কারণ এখানে দেখেন আরো কিছু ইয়ে আছে, ইফেক্ট এন্ড প্রিসেট গুলো আছে, তারপরে আমাদের পরিচিত অ্যালাইনমেন্ট এখানে আছে। টুলস এর ভিতরে কি কি আছে, প্রথমত এখানে আছে সিলেকশন টুল আছে, হ্যান্ড টুল আছে, এটা হচ্ছে 3D অরবিট টুল, রোটেশন, তারপরে শেপের ভিতরে কিছু শেপ আছে, পেন টুল, টাইপ টুল, এই যে ক্লোন স্ট্যাম্প, ইরেজার, ব্রাশ, এই পুরো জিনিসগুলো কিন্তু আমাদের সবই পরিচিত এবং কাজগুলো একই। আমরা ইলাস্ট্রেটর ফটোশপে যা যা করছি পুরো জিনিস আমরা এখানে সেম সেম করতে পারবো। সো প্রজেক্টটা অন করার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? সো কম্পোজিশন জিনিসটা কি? কম্পোজিশন যদি আমি একটু বলি, যে আমরা যখন কোনো একটা সিনেমা দেখি বা কোনো একটা নাটক দেখি তখন কি হয়, এক একটা জিনিস এক এক ভাবে বিভক্ত। কি রকম? প্রথমত মনে করেন যে একটা ট্রেইলার আসবে, নাটকের ট্রেইলার আসবে। পুরো নাটক শুরু হওয়ার আগে হালকা একটা ওভারভিউ থাকবে। ট্রেলার যাওয়ার পরে হচ্ছে নায়ক নায়িকা বা আদার্স যারা মডেল আছে তাদের পরিচিতির জন্য কিছু নাম উঠবে বা নাম পরিচিতির একটা সেকশন থাকবে। তারপরে হয়তো বা ক্রিডেনশিয়াল যে সেকশনটা, ক্রিডেনশিয়াল সেকশন বলতে এটা কারা তৈরি করছে, হয়তো বা ডিরেক্টর, এডিটর, ক্যামেরাম্যান বা আদার্স যারা আছে, এই যে তিনটা সেকশন সবগুলো আলাদা আলাদা এক একটা কম্পোজিশন। প্রথম যে ইন্ট্রো গেছে ওইটা একটা ইন্ট্রো কম্পোজিশন, তারপরে হচ্ছে নেমিং এর কম্পোজিশন, তারপরে হচ্ছে আপনার ক্রেডেনশিয়াল কম্পোজিশন, এরপরে যে শুরু হবে ফাইনাল যে ড্রামা যেটা আছে সেটা। এরকমটা হয় না সাধারণত? এক একটা জিনিস এক একটা পার্টে পার্টে আসে, এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেকশনে হয়। যখন একটা সিনেমা অথবা নাটক এডিট করা হয় বা মনে করেন যে কোনো একটা কি বলে, আমরা যেহেতু মোশন গ্রাফিক্স করবো, মনে করেন আমাদের একটা আছে, সোশ্যাল মিডিয়া পোস্ট আছে, এবং সোশ্যাল মিডিয়া পোস্টটাকে আমরা হচ্ছে অ্যানিমেশন করবো। একটা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে কি কি থাকে, এখানে যেমন যদি পোস্টার ধরি, যেমন সোশ্যাল মিডিয়া মোশন প্রোডাক্ট, মোশন প্রোডাক্টস পোস্টার, ঠিক আছে? সো এই পোস্টারের মধ্যে কি কি থাকবে? লোগো থাকবে, কোম্পানির লোগো থাকবে। দেখেন এখানে এই যে এটা লোগো থাকবে, তারপরে হচ্ছে প্রোডাক্টের ছবি থাকবে, টেক্সট থাকবে। সো এই প্রত্যেকটা জিনিস একসাথে কিন্তু হবে না, অ্যানিমেট হবে না, একসাথে আমরা অ্যানিমেশন করব না। প্রত্যেকটাতে আলাদা আলাদা কম্পোজিশন, আলাদা আলাদা। যেমন টেক্সটের জন্য আমরা একটা কম্পোজিশন অ্যানিমেশন করব, প্রোডাক্টের জন্য আলাদা একটা কম্পোজিশন অ্যানিমেশন করব, এন্ড অন্যান্য ইফেক্টস এর জন্য আলাদা কম্পোজিশন। এন্ড ফাইনালি সবগুলোরে আমরা একটা মাস্টার কম্পোজিশনে সেভ করে সেটা আমরা রেন্ডার করব। ঠিক আছে? সো কম্পোজিশন নেওয়ার জন্য দেখেন এখানে নিউ কম্পোজিশন আছে, অথবা এই যে প্রজেক্ট প্যানেল যেটা আছে, প্রজেক্ট প্যানেলের এই ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করে এখান থেকে নিউ কম্পোজিশন নিতে পারি, অথবা এই কম্পোজিশন থেকে আমরা নিউ কম্পোজিশন নিতে পারি কন্ট্রোল এন দিয়ে। তো কম্পোজিশন নেওয়ার পরে এখানে দেখেন, এখানে প্রথমত নাম দিই। প্রথম নামটা দিলাম হচ্ছে আমরা মনে করেন যে ফার্স্ট কম্পোজিশন, ফার্স্ট কম্পোজিশন। এবং এই কম্পোজিশনের সাইজটা মানে পেজ যেরকম নিয়ে আমরা সেম ওরকম সাইজ। আমরা কিসের জন্য বানাবো? যদি সোশ্যাল মিডিয়ার জন্য কোনো একটা পোস্টার অ্যানিমেশন করতে চাই তাহলে জানি কি 1080 বাই 1080 সাইজ হবে, স্কয়ার পিক্সেল। আর এটা আছে ফ্রেম রেট, ফ্রেম রেট এখানে 30 দেওয়া আছে। ফ্রেম রেট চাইলে আপনি কম বেশি করতে পারেন। সো ফ্রেম রেট জিনিসটা কি? ফ্রেম রেট হচ্ছে একটা সেকেন্ডের মধ্যে কতগুলা ফ্রেম থাকবে। সো ফ্রেম জিনিসটা কি? ফ্রেম হচ্ছে একটা ছবি, যখন আমরা ক্যামেরা দিয়ে একটা স্টিল পিকচার তুলি, ওই এক একটা পিকচার হচ্ছে এক একটা ফ্রেম। যখন আমরা ভিডিও করি, ভিডিও করতে গেলে আপনারা দেখেন না যে 30 fps, 60 fps, 120 fps, এই ধরনের কোন ক্যামেরায় সেটিংস দেখছেন? আপনাদের ক্যামেরায় এরকম সেটিংস আছে? 30 fps, 120, 60 আছে না? যখন 4K ভিডিও করেন এরকম যে fps গুলো থাকে, এটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, fps। 30 fps মানে হচ্ছে
আপনি যখন ভিডিও করতেছেন 30 এফপিএস এ 1 সেকেন্ডের মধ্যে আপনার ক্যামেরা 30টা তুলবে, ফটো তুলবে। 1 সেকেন্ডে 30টা ফটো তুলবে। এটা হচ্ছে 30 এফপিএস। আপনি যদি 60 এফপিএস দেন, ওই 1 সেকেন্ডে আপনার ক্যামেরা 60টা ফটো তুলবে এবং ওই 60টা ফটো 1 সেকেন্ডে আপনার চোখের সামনে নাড়াচাড়া করবে। যখন 30টা অথবা 60টা ফটো আপনার চোখের সামনে একসাথে নাড়াচাড়া করবে, তখন আপনার চোখের পলকেই জিনিসটার মুভমেন্ট হবে এবং ওই জিনিসটা আপনার সামনে ভিডিও আকারে দেখা যাবে। তো আমরা যখন কোনো ভিডিও করি, হ্যাঁ, ফ্রেম পার সেকেন্ড সেটাই বলছি। যখন ভিডিও করি আমাদের ফ্রেম রেট যত বেশি থাকে ভিডিওর কোয়ালিটি তত স্মুথ হয়। দেখেন স্লোমো যে ভিডিওগুলো হয়, স্লোমো ভিডিও কিন্তু 30 এফপিএস বা 60 এফপিএস এ হয় না, ওগুলো 120 240 বা আরো বেশি এফপিএস হয়। কেন? কারণ যখন আমরা একটা ভিডিওকে স্লো করি তখন প্রত্যেকটা ফ্রেম গোনা যায়। যখন 30 এফপিএস এর একটা ভিডিও আপনি স্লোমো করবেন দেখবেন বেঁধে বেঁধে যাচ্ছে, মানে আটকে আটকে যাচ্ছে। কারো ক্ষেত্রে এরকম হয়েছে কিনা আমার জানা নাই। যদি 30 বা 60 এফপিএস এ ভিডিও করে সেটারে আপনি স্লো মোশনে কনভার্ট করেন, দেখবেন যে ফ্রেম বেঁধে যাচ্ছে, ফ্রেম বোঝা যাচ্ছে, ছবি ভিডিও আটকে আটকে যাচ্ছে। সো কথা হচ্ছে যে আপনার অ্যানিমেশনের বা আপনার ভিডিওতে যত কোয়ালিটিফুল করতে চান ফ্রেম রেটটা তত বেশি রাখতে হবে, কিন্তু এটার আবার একটা লিমিটেশন আছে। আমরা যে ইয়াগুলো ব্যবহার করি, ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, আমাদের মোবাইল অথবা আপনার হচ্ছে ওয়েব ভার্সন বা ইউটিউব বা ফেসবুক, এদের একটা লিমিটেশন আছে। আপনি যদি 60 এফপিএস এর বেশি নরমাল কোনো ভিডিওতে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তারা এই জিনিসগুলা করতে পারে না, রিকগনাইজ করতে পারে না, প্লে করতে পারে না নরমালি। তো আমাদের অ্যানিমেশন গুলা বা আমাদের মোশন গ্রাফিক্স এর যে পার্ট গুলো আছে, এই জিনিসগুলো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করব, সো আমরা সর্বোচ্চ 60 এফপিএস পর্যন্ত ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এই 60 এফপিএস পর্যন্ত ব্যবহার করতে পারি, কিন্তু এটারও আবার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনার পিসি যদি 60 এফপিএস এ ডিজাইন করতে না পারে, সেই ক্ষেত্রে আপনার পিসি ল্যাগ করবে। ঠিক আছে? সো সব মিলে আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন 23.9 থেকে 30 এর মধ্যে যে কোনো একটা এফপিএস আমরা চুজ করব। চাইলে 24 করতে পারি অথবা 30 করতে পারি, এর বেশি আপাতত আমাদের দরকার নেই। 24 এফপিএস করি আমাদের অ্যানিমেশনের জন্য এবং সকল প্রকার ডিভাইসে সব জায়গাতে ব্যবহারের জন্য একদম পারফেক্ট উপযুক্ত। আর এর বেশি আর কোনো কিছু দরকার নেই। ফ্রেম রেট সম্পর্কে অনেক বেশি কিছু বলে ফেলছি, কোনো ব্যাপার না। আচ্ছা, এরপর আসেন হচ্ছে স্টার্ট টাইম। স্টার্ট টাইমটা সবসময় থাকবে একদমই জিরো, পুরো জিরো জিরো। স্টার্ট টাইম কি জিনিস সেটা একটু পরে বলতেছি। তারপরে হচ্ছে ডিউরেশন। আমরা যে অ্যানিমেশনটা বানাবো, আমাদের কম্পোজিশনের ভিতরে যতটুকু কাজ থাকবে সেই কাজটুকুর জন্য আমাদের কতটুকু সময় লাগবে বা কত সেকেন্ডের আমরা অ্যানিমেশন বানাবো। আপনারা জানেন, আপনারা হয়তো বা জেনে থাকবেন যে মার্কেট প্লেসে ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশনের প্রাইস নির্ধারণ করা হয় এটা ডিউরেশনের উপরে। আমি সাধারণত কাজ করি মোশন গ্রাফিক্স এর কাজ করে, আমি পার সেকেন্ডে হিসাব করে কাজ করি। যদি ভিডিও হচ্ছে 40 থেকে 60 সেকেন্ডের ভিতরে হয়, 40 থেকে 60 সেকেন্ডের ভিতরে হলে আমি $100 চার্জ করি। যদি সেটা 10 থেকে 15 সেকেন্ড বা একদমই 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে হয়, তাহলে সেটার জন্য আমি $40 চার্জ করি। আমি পুরো সেকেন্ড হিসাবে চার্জ করি। আর এটা এটা যদি ইয়া হয়, কি বলে আপনার এক্সপ্লেইনার ভিডিও টাইপের হয়ে যায়, এক্সপ্লেইনার ভিডিও টাইপ হলে পার 10 সেকেন্ড $1। সো এভাবে হিসাব করে করে চার্জ করি। এটা ডিফাইন, মানে এটা ফিক্স ফিক্স কোনো কিছু নাই, আপনি যেভাবে চার্জ করতে পারেন। এমন অনেক সময় অনেক সময় হয় যে 1 মিনিটের একটা মোশন ভিডিওর জন্য $20 বা $15 এরকম নেওয়া লাগতেছে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের বাজেটের উপর। যাই হোক, সো নরমালি একটা মোশন পোস্টার, যেটা আমরা প্রোডাক্ট পোস্টার হিসেবে জানি, সেই পোস্টারের অ্যানিমেশন বা ডিউরেশন সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। 12 থেকে 15 সেকেন্ড আছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তো আমরা এখানে যে কয় সেকেন্ড নিতে চাই, এই জায়গাতে দেখেন অনেকগুলো ঘর আছে। তো প্রথম যেটা সেটা হচ্ছে ঘন্টা, তারপর একটা মিনিট, তারপর একটা সেকেন্ড। আর সেকেন্ডের আবার যে যে ভাগ থাকে সেই ভাগ এটা। সো এই ঘরটা হচ্ছে সেকেন্ডের ঘর। এটা একটু খেয়াল রাখবেন সবাই, প্রথম থেকে ঘন্টা, মিনিট, তারপর হচ্ছে সেকেন্ড। এবার হচ্ছে আসেন ব্যাকগ্রাউন্ড কালার।
আমরা যে কম্পোজিশনটা নিব সেই কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমরা চাইলে সাদা, কালো, লাল, নীল যা মন চাই দিতে পারি। আপাতত সাদা দিলাম। এই হচ্ছে একটা নিউ কম্পোজিশন নেওয়ার জন্য সেটিংস, একদম সিম্পল জিনিস, অনেক লং আলাপ আলোচনা করছি, ঠিক আছে। সো কম্পোজিশনের এই যে প্যানেলটা, এই জায়গাতে দেখা যাবে ফাইনাল আউটপুট। আমরা যে জিনিসগুলা হচ্ছে ফাইনালি আউটপুট দিব, তৈরি করব, সেটা দেখা যাবে এখানে, ঠিক আছে। সো কম্পোজিশন নিলাম, কম্পোজিশন নেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে দেখেন একটা ফার্স্ট কম্পোজিশন তৈরি হয়েছে, এন্ড পাশাপাশি এই জায়গাতে টাইমলাইনে দেখেন ফার্স্ট কম্পোজিশন আসছে, এবং টাইমলাইন ইন্ডিকেটরে যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন 15 সেকেন্ডের একটা টাইমলাইন ইন্ডিকেটর এখানে চলে আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে টাইমলাইন ইন্ডিকেটর। এই জিনিসটা দিয়ে আমরা বিভিন্ন জায়গাতে হচ্ছে নাড়াচাড়া করে দেখতে পারবো। সো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন সবাই? সো চলেন আমরা শুরু করি এরপরে। সো ওয়ার্ক স্পেস মোটামুটি হয়েছে, সাজানো জিনিসপত্র। এখন আমরা যদি চাই যে এইগুলার আর একটু একটু রিঅ্যারেঞ্জ করব, ঠিক আছে, আমি সাধারণত যেটা করি, কম্পোজিশনের যে ফুটেজ, ফাইনাল আউটপুটের যে জিনিসটা, এই জিনিসটাকে রাখি হচ্ছে ডাইন পাশে, হ্যাঁ, এই জায়গাতে। সো এটারে প্রথমত হচ্ছে আনলক করব, আনলক করে এটা ছুটে যাবে। আনলক করার পরে এখানে যে ট্যাব আছে, এই ট্যাবটারে ধরে দেখেন এইখানে ডাইন পাশে এই জায়গাতে বসে দিই। ডাইন পাশে জায়গা বসালে কি হবে, ফুটেজ হচ্ছে আমরা যে জিনিসগুলো ইম্পোর্ট করি, যেমন ছবি, তারপরে অডিও, ভিডিও বা যা যা ইম্পোর্ট করি, সেই জিনিসগুলো সামনের উপরে এখানে দেখা যাবে, এন্ড ফাইনাল আউটপুটটা এখানে রাখা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ইফেক্ট কন্ট্রোল আর প্রজেক্ট, এই দুইটা জিনিস আলাদা জায়গাতে রাখতে হবে, বা আমি আমি সাধারণত রাখি। ইফেক্টটা আমি সাধারণত রাখবো হচ্ছে প্রথম যে প্যানেলটা আছে সোর্স ফুটেজ এর সাথে। কেন এর উপকারিতা কি সেগুলো পরে বুঝবেন। জাস্ট এই লাইনের উপরে দেখেন ব্লু একটা লাইন আসতেছে, যেখানে সার্ভের ওই জায়গাতেই বসে যাবে, এই লাইন বরাবর সার্ভে এখানে, ঠিক আছে। তো এই লাইনের উপর থাকবে, এন্ড প্রজেক্টটা থাকবে একা একা, এবং প্রজেক্টরে আমি রাখবো বাম পাশে পুরো লাইনটা জুড়ে। এটা আনলক করি, এন্ড ধরে একদম বাম পাশে নিয়ে আসেন, একদম বাম পাশে নিয়ে এসে ছাইড়ে দেন, দেখেন পুরো লাইন বরাবর প্রজেক্ট হয়ে গেছে। কেন আমি প্রজেক্টের এই এরিয়াটা বড় রাখলাম, কারণ হচ্ছে প্রজেক্টের ভিতরে সাধারণত অনেক ধরনের টুলস বা ইয়েগুলা ব্যবহার হবে, এখানে হচ্ছে অনেক জিনিসপত্র থাকবে, ঠিক আছে। যখন ডিজাইন করবো, ডিজাইনের জন্য অনেক জিনিসপত্র থাকবে, সেই কারণে আমি লেয়ার প্যানেলের মতো এই জিনিসটা এই জায়গাতে হচ্ছে বড় করে রাখলাম। আর ইফেক্ট যেটা আছে, ইফেক্টের এই জিনিসগুলা ওকে ডান পাশে থাক, কোনো সমস্যা নাই, এখানে প্রিভিউ, অ্যালাইন ট্যালাইন হাবি জাবি যা যা আছে এগুলো এখানেই থাকে, এরকম হলে মোটামুটি শেষ। আর এটারে যে আমরা ওয়ার্ক স্পেস হিসেবে সেভ করতে চাই, উইন্ডো, ওয়ার্ক স্পেস, এন্ড এখান থেকে হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস, এটা মনে করেন যে ক্লাস, ঠিক আছে। সো আপনাদের জন্য সেভ করলাম, এন্ড আমার কিছু ওয়ার্ক স্পেস সেভ করা আছে, যেমন হচ্ছে আমি আচ্ছা এই পিসিতে এখানে নাই, আরেকটা যাক সমস্যা নেই, এটা নিয়ে কাজ করি আমরা। সো যেহেতু আমাদের এখানে কোনো নতুন কোনো ফুটেজ টুটেজ কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব, এবং একটা রেক্টেঙ্গেলের সাথে একটু খেলাধুলা করব, ঠিক আছে। সো এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করেন, রেক্টেঙ্গেল সিলেক্ট করার পরে দেখেন এই জায়গাতে কালারের অপশন আছে, ফিল কালার, স্ট্রোক কালার সবই আছে, একদম পরিচিত আপনাদের জিনিসপত্র। সিলেক্ট করে জাস্ট এখানে টান দেন, দেখেন সুন্দর একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। এবং এটারে নাড়াচাড়া করতে হলে এই যে আমাদের সিলেকশন টুল আছে, সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারি, ছোট বড় করতে পারি, ঠিক আছে। এন্ড এই মালটাকে বড় করতে, সাদা এরিয়াটা বড় করতে চাইলে জাস্ট কিবোর্ড থেকে মাউসের চাকা ঘোরাবেন, অথবা এইখানে দেখেন অপশন আছে কত পার্সেন্ট আপনি জুম করতে যাচ্ছেন। যদি ফিট করতে হয়, দেখেন যদি ফিট করতে হয় জাস্ট 100% এইভাবে ফিট করতে পারবেন। এন্ড পাশাপাশি হচ্ছে এটাতে চাইলে আপনি ইচ্ছা মতো রিসাইজ করতে পারবেন, ওকে। আচ্ছা, যে ইয়াটা নিলাম, আমরা যে রেক্টেঙ্গেলটা নিছি, এখন রেক্টেঙ্গেলের কালার চেঞ্জ করতে হলে ফিল কালার উপরে ক্লিক দিয়ে জাস্ট এখান থেকে যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি। সো রেক্টেঙ্গেলটা আর্টবোর্ডের উপর নেওয়ার সাথে সাথে দেখেন এখানে হচ্ছে টাইমলাইনে নতুন একটা লেয়ার যুক্ত হয়েছে। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেব, দেখেন এর ভিতরে আরো কয়েকটা শেপ আছে, শুধু রেক্টেঙ্গেল না,
যেমন আমরা হচ্ছে ফটোশপে কি কি শেপ ছিল, ফটোশপে হচ্ছে গোল ছিল, চারকোনা ছিল, তারপরে চারকোনা গোল ছিল, এরকম ধরনের যে শেপগুলো ছিল সেগুলো এখানে পাবো। জাস্ট এখানে রাইট ক্লিক করলে এই শেপগুলো বের হবে না। এখানে কি করতে হবে, জাস্ট মাউসের যে বাম পাশে বাটন আছে এই বাটনটা ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। 1 সেকেন্ড চেপে ধরে রাখলে দেখেন ভিতরে এই জিনিসগুলো বের হবে। ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না? ওকে। আচ্ছা, তো এখান থেকে দেখেন জাস্ট যে কোনো একটা শেপ এখান থেকে আমরা নিব। নরমালি ড্র করেন। ড্র করার পরে টাইম লাইনে দেখেন এই জায়গাতে একটা টাইম লাইনে এখানে হচ্ছে একটা ইয়া চলে আসছে, একটা লেয়ার চলে আসছে। লেয়ার হচ্ছে শেপ 1 এবং এর ভিতরে আরো বেশ কিছু জিনিসপত্র আছে। তো এখন এটারে মুভ করতে হলে, নড়াচড়া করতে হলে আমরা কি করব, জাস্ট এখান থেকে ছোট বড় রিসাইজ করার জন্য এই যে পাশে যে সিলেকশন টুলটা আছে এই সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করব এখান থেকে। And এই জায়গাতে আরেকটা জিনিস দেখেন, এখানে মাঝখানে যে ইয়াটা পয়েন্ট, আমাদের যে সেন্টার পয়েন্ট, একটা শেপ বা রেক্টেঙ্গেলের যে সেন্টার পয়েন্ট থাকার কথা এটা মাঝখানে কিন্তু নাই। ঠিক আছে? সো এটা মাঝখানে না থাকলে কি সমস্যা হয়, যখন আমরা এটাকে রোটেশন করতে যাব, এদিক ওদিক নাড়াচাড়া করতে যাব, তখন এই জায়গাকে কেন্দ্র করে এটা নাড়াচাড়া হবে। সেটাকে সবসময় আমরা মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার জন্য এই জায়গাতে দেখেন হচ্ছে প্যান বিহাইন্ড টুল আছে। সো প্যান বিহাইন্ড টুলে ক্লিক করলে আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে নড়াচড়া করতে পারবেন। এটা আপাতত মাঝখানে রাখেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি এর উপর ডাবল ক্লিক করেন তাহলে অটোমেটিকলি সেটা মাঝখানে চলে যাবে। ঠিক আছে? আর শর্টকাট গুলো সাধারণত হচ্ছে আপনাদের যে যা যা শর্টকাট ছিল, যেমন পেন টুলের জন্য পি, টাইপ টুলের জন্য টি, তারপরে এখানে হচ্ছে এই যে এটার জন্য ভি, এই জিনিসগুলো থাকবে। সো শেপটা নেওয়ার পরে যখন আমরা টাইমলাইনে আসলাম লেয়ার প্যানেলের নিচে, এখানে যখন শেপ 1 লেয়ার লেখা হয়েছে, এটার আমরা যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে এর উপরে রাইট ক্লিক করে দেখেন এখানে রিনেম অপশন আছে কিনা, নিচে আছে। সো রাইট ক্লিক করে করতে পারেন, অথবা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলে এটা রিনেমের অপশন হবে। এটাতে আমরা দিলাম হচ্ছে স্কয়ার, স্কয়ার নাম দিলাম। ঠিক আছে? স্পেলিং ভুল হতে পারে। সো এর ভিতরে এই লেয়ারের আন্ডারে দেখেন, লেয়ারের আন্ডারে ভিতরে দুইটা হচ্ছে ইয়া আছে, ইউনিফর্ম আছে। ঠিক আছে? সো এই ইউনিফর্ম গুলা কি করে, ইউনিফর্মের ভিতরে আরো বেশ কিছু ভ্যালু আছে, যেই ইউনিফর্ম যেই ভ্যালু গুলা দিয়ে আমরা এই শেপটাকে মডিফাই করতে পারবো। নরমালি আমরা শেপের কর্নার গুলা মডিফাই করতে হলে কি করতাম, যে ডিরেক্ট সিলেকশন টুলস বা আদার্স টুলস দিয়ে করতাম। কিন্তু এই জায়গাতে আমাদের শেপ গুলা মডিফাই করতে হলে, অ্যানিমেট করতে হলে আমাদের এই ইউনিফর্মের ভ্যালু গুলো চেঞ্জ করতে হবে। সো কন্টেন্টের ভিতরে কি আছে, সো কন্টেন্টের ভিতরে আছে, আমরা একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, রেক্টেঙ্গেল আছে, এবং এই রেক্টেঙ্গেলটা একটা একটা করে অ্যারো চিহ্নতে ক্লিক করলে ওপেন হবে। ঠিক আছে? জাস্ট প্যাকেট খোলা মতো ওপেন করবেন। ওপেন করার পরে রেক্টেঙ্গেলের ভিতরে কি আছে দেখেন, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল প্যাথ। প্যাথ কিন্তু আমরা চিনি। প্যাথ কি জিনিস? প্যাথ হচ্ছে একটা শেপের বাইরের সাইডে যে জিনিসগুলো থাকে সেটাকে বলে প্যাথ। সো প্যাথের সাইজ এখানে দেখেন দেওয়া আছে। এই সাইজটা বড় করলে ইয়া বড় হবে, শেপের সাইজ বড় হবে। ঠিক আছে? প্যাথের সাইজ যেটা সেটা বড় হবে। এবং এটা আছে হচ্ছে পজিশন। পজিশন যদি নড়াচড়া করি তাহলে দেখেন শেপ এদিক ওদিক নড়াচড়া করতেছে, যেটা আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এখানের যতগুলা ইউনিফর্মের বাম পাশে এই যে স্টপ ওয়াচ আইকন দেখতে পাচ্ছেন সবাই, স্টপ ওয়াচ আইকন, যেই সকল ইউনিফর্মের বাম পাশে স্টপ ওয়াচ আইকন থাকবে সেই প্রত্যেকটা ইউনিফর্ম অ্যানিমেশন করা যাবে। ঠিক আছে? কিভাবে অ্যানিমেশন করা যাবে, মনে করেন এই জিনিসটা এখানে 00 আছে, পজিশনটা আমি 00 করে দিই, এটা 00 আছে। আমি এখানে জাস্ট স্টপ ওয়াচ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই টাইমলাইন ইন্ডিকেটরটা 5 সেকেন্ড বরাবর নিয়ে গেলাম। ঠিক আছে? জাস্ট মাউস টেনে 5 সেকেন্ড বরাবর নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই পজিশনটা এখানে 00 ছিল, আমি এখানে লিখে দিলাম 100 এবং এটাকে লিখে দিলাম হচ্ছে 500। তাহলে কি হচ্ছে, এবার আপনি যদি ইন্ডিকেটরটা শুরুতে নিয়ে আসেন, নিয়ে আসার পরে প্রিভিউ থেকে এখানে প্লে করেন, তাহলে দেখেন এটা অটোমেটিকলি অ্যানিমেশন হচ্ছে, নড়াচড়া করতেছে। একদম সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে পজিশন রে মুভ করার জন্য যতগুলো এখানে হচ্ছে ইয়া থাকবে, এই স্টপওয়াচ আইকন থাকবে, সবগুলোই অ্যানিমেশন করা যাবে। এবং পাশাপাশি দেখেন যখন এটা 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড আসবে তখন আমি বলতেছি কি, যে এটা রাউন্ডনেস 0 আছে, স্টপওয়াচ দিলাম 1 সেকেন্ডে 0 আছে, এবং এটাকে আমরা 5 সেকেন্ড নিয়ে আসার পরে বললাম এখানে 100 পর্যন্ত রাউন্ডনেস হবে, এরকম গোল হবে। ঠিক আছে?
তাহলে দেখেন আস্তে আস্তে নিচেই আসবে আর জিনিসটা গোল হতে থাকবে। দেখেন আস্তে আস্তে গোল হচ্ছে, আস্তে আস্তে গোল হচ্ছে। বুঝতে পারছেন? সহজ একটা জিনিস। এবং এই যে আমরা স্টপ ওয়াচে ক্লিক করে যে অ্যানিমেশনটুকু করলাম, এই যে এখানে ছোট ছোট যে ডট গুলা তৈরি হয়েছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি ফ্রেম। আমি জাস্ট নামগুলো মুখস্থ করানোর জন্য এবং পুরো থিমটা বোঝানোর জন্য আমি বলতেছি, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে না, জাস্ট মনে রাখবেন যে এটা হচ্ছে স্টপ ওয়াচ, এটা কি ফ্রেম, এটার নাম হচ্ছে কি বলে, এইগুলা হচ্ছে ভ্যালু, এন্ড এইগুলা হচ্ছে আপনার ইউনিফর্ম। ঠিক আছে? সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা জাস্ট মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে কন্টেন্টের ভিতরের যে ইউনিফর্ম গুলো ছিল। আচ্ছা, এরপর আসলে স্ট্রোক। স্ট্রোকের ভিতরে আমরা এখানে কোনো স্ট্রোক দেওয়া নাই, স্ট্রোক কোনো কিছু দেওয়া নাই। সো স্ট্রোকের ভিতরে স্ট্রোকের উইথ যদি আমরা মোটা করে দেই, যদি স্ট্রোক অ্যাপ্লাই করা নেই তো যে কারণে এখানে স্ট্রোক হবে না। স্ট্রোকের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং প্রত্যেকটার সাইডে দেখেন ইয়ে দেওয়া আছে, টাইম কি বলে এটাকে, স্টপ ওয়াচ দেওয়া আছে, যে কারণে এগুলো সবগুলো অ্যানিমেশন করা যাবে। ঠিক আছে? এরপরে হচ্ছে স্ট্রোকটা ড্যাশ লাইন করতে পারবো। এরপর আসেন ফিল কালার। ফিল কালারের এখানে যদি আমরা একটা অ্যানিমেশন নিই, কাজ করি, স্ট্রোকটা বন্ধ থাক, স্ট্রোক যেহেতু অ্যাপ্লাই করা নেই, স্ট্রোক নিয়ে আমরা পরে কথা বলবো। সো ফিল কালারে আসেন, একদম প্রথমে স্টপ ওয়াচ দিলাম এবং এটাতে ফিল কালার আছে কি, এখানে পিঙ্ক কালার আছে এবং 5 সেকেন্ড পর্যন্ত যাইতে যাইতে এটার কালার চেঞ্জ হয়ে যাবে রেড। আমি বললাম এটা রেড কালার হয়ে যাবে। তাহলে এখন কি হচ্ছে, এটা এই অবস্থাটা আমি যদি প্লে করি, দেখেন অটোমেটিকলি আগের যা যা ছিল এগুলো কিন্তু আছে, এই যে এখানে চেঞ্জ রেড হয়ে যাবে। আগে কি কি ছিল, আগে ছিল হচ্ছে পজিশন চেঞ্জ হবে এবং রাউন্ড হবে কোণটা, পাশাপাশি আরেকটা ভ্যালু অ্যাড করলাম কি, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এইবার আমি বলতেছি কি, অপাসিটিতে আসেন। প্রথমত 100% অপাসিটি আছে এবং 5 সেকেন্ড পর্যন্ত যাইতে যাইতে অপাসিটি হয়ে যাবে 0। এটা একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, দেখা যাবে না। ঠিক আছে? 0 হয়ে যাবে। তাহলে কি হলো, প্রথমে এসে প্লে করেন, দেখেন আস্তে আস্তে জিনিসটা মিশে যাচ্ছে। ব্যাস। বুঝতে পারছেন এই জিনিসগুলোর কাজ? কি ফ্রেম অ্যানিমেশন এগুলার বলে, মূলত কি ফ্রেম অ্যানিমেশন, যে আপনি এই কি ফ্রেম ব্যবহার করে করে প্রত্যেকটা জিনিসের ভ্যালু চেঞ্জ করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কন্টেন্টের বাইরে আসেন, ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্মের ভিতরে সাধারণত কি কি থাকে, ট্রান্সফর্মের ভিতরে সাধারণত থাকে হচ্ছে স্কেল, পজিশন, রোটেশন আর অপাসিটি। সেম জিনিস যা যা আছে আমরা ওখানে করছিলাম হচ্ছে কন্টেন্টের ভিতর থেকে, এবং ওই একই কাজ আবার আমরা চাইলে ট্রান্সফর্মের ভিতর থেকেও করতে পারি। এবং প্রত্যেকটার পাশে দেখেন কি আছে, স্টপ ওয়াচ আইকন আছে, আমরা চাইলেই এগুলার অ্যানিমেশন করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি ফ্রেম অ্যানিমেশন। কম্পোজিশনের ভিতরে সিম্পল একটা জিনিস কি ফ্রেম অ্যানিমেশন করা। এটুকু কি বুঝতে পারছেন সবাই? একদম সহজ একটা জিনিস, আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন যে কোনটা কি ফ্রেম, কোনটার ভ্যালু দিয়ে কিভাবে কি কি করা যায়। আচ্ছা, এটা হচ্ছে স্কয়ার গুলো, এটা বন্ধ করে দেই, হাইড করে রাখলাম, জাস্ট এই চোখটা হাইড করে রাখলাম। এখন চলেন আরেকটা হচ্ছে আমরা সার্কেল নিই। এখানে একটা সার্কেল নিলাম, শিফট চেপে ধরে একদম পারফেক্ট একটা সার্কেল ড্র করি এবং এই সার্কেলটাকে আমরা মনে করেন যে একটু ওই যে বল বাউন্স করলে যেরকম হয় না, ড্রপ খেলে, ওরকম কিছু একটা বানাবো। এটার নাম দিয়ে হচ্ছে বল, বল। তাহলে আমরা কন্টেন্টের ভিতরে ঢুকবো না, আমরা এখন ঢুকবো হচ্ছে ট্রান্সফর্মের ভিতরে। সো ট্রান্সফর্মের ভিতরে আসার পরে প্রথমত পজিশন 0 সেকেন্ডে, এটা হচ্ছে টাইমলাইন ইন্ডিকেটর। টাইমলাইন ইন্ডিকেটরটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কোথায় রেখে আপনি কি ফ্রেম অ্যাপ্লাই করতেছেন। 0 সেকেন্ডে থাকার পরে আমি এটার স্টপ ওয়াচ অন করলাম। 0 সেকেন্ডে আবার বলটা আছে এখানে, স্টপ ওয়াচটা আছে এখানে। আমি বললাম এবার 1 সেকেন্ডে বলটা থাকবে কোথায়, নিচে এখানে। ঠিক আছে? এবার 1 সেকেন্ডের পরে একটু জুম করি, হাফ সেকেন্ড পর্যন্ত এই একই জায়গাতে অবস্থান করবে। তাহলে একই জায়গাতে যদি অবস্থান করতে হয়, তাহলে এই কি ফ্রেমটা কপি করে যে জায়গাতে থাকবে জায়গা বসাইতে হবে। এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইমলাইন ইন্ডিকেটরটা এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি। এবার আমি বললাম 1 সেকেন্ডের নিচে নামছে, হাফ সেকেন্ড অপেক্ষা করছে, আবার 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে আগের জায়গাতে চলে যাবে। এখানে এটা ছিল আগের জায়গা, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টাইমলাইন ইন্ডিকেটরটা জায়গায় রেখে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে আমার টোটাল 2 সেকেন্ডের একটা অ্যানিমেশন হলো। এখন দেখেন এটা যদি প্লে করি, এই যে অল্প একটু ওয়েট করে আবার চলে যাচ্ছে। ঠিক আছে? দেখেন এখানে যে অপেক্ষা করতেছে এই সময়টা যদি আমরা কমাইতে চাই, যেমন এখানে হচ্ছে 1 সেকেন্ড, অল্প একটু এতটুকু পর্যন্ত 2 ফ্রেম থাকবে এখানে,
কি ফ্রেমটা সরাই দেন, কি ফ্রেমটা সরাই দেন, দেখেন অল্প একটু সময় এগুলারে আমরা চাইলে আরো রিয়েলিস্টিক একদম বল মাটিতে পড়ার পরে যে হালকা একটু বাউন্স খায়, তারপরে হচ্ছে ওটা একটু চ্যাপ্টা হয়, এই টাইপের জিনিসগুলো আমরা দেখবো যখন আমরা গ্রাফ এডিটর শিখবো। আপাতত কি ফ্রেমের জিনিসটা বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? সো এখান থেকে কি হয়, অনেক সময় যখন বল আমরা একটা রাবার বল যদি হয়, ওটা যদি নিচ থেকে উপর থেকে নিচে আসে অনেক সময় একটু লম্বা টাইপের হয়ে যায়। সো এটা আমরা স্কেল দিয়ে করতে পারি। দেখেন স্কেলে এখানে এটা লিংক করা আছে। সেই স্কেলের লিংকটা যদি সরাই দেই, এখান থেকে নিচে যতক্ষণ পর্যন্ত আসবে, আসার পরে কি হবে, যে স্কেলটা এরকম একটু বাঁকা হবে, ঠিক আছে, অল্প একটু বাঁকা হবে। এটা সেই বাঁকা পর্যন্ত থাকবে এই জায়গাতে। যখন আবার উপরে উঠে চলে যাবে তখন সে আবার গোল হয়ে যাবে। মাথার ভিতরে কনফিউজ হয় না কেউ, দেখেন জিনিসটা বাস্তব জিনিসটা যে যখন পড়বে তখন একটু মোটা হবে, ঠিক আছে, এরকম টেবিলের উপর পড়ার পরে মোটা হবে, আবার চলে যাবে। এগুলা খুবই বেসিক লেভেলের জিনিসপত্র, একদমই সহজ জিনিস। এর বেশি আর কোনো কিছু দেখাবো না আমি। শুধুমাত্র আপনারা এখান থেকে যে শেপ গুলো আছে প্রত্যেকটা শেপ নিবেন এবং এই শেপ গুলারে এক পাশ থেকে আর এক পাশে হচ্ছে নাড়াচাড়া করাবেন। যেমন ডাইন পাশ থেকে বামে চলে যাবে, বাম পাশ থেকে ডাইনে, তারপরে হচ্ছে এক এক জায়গা থেকে এক এক জায়গায় চলে যাবে। এটা উপরে না উঠে এখান থেকে যদি মনে করেন যে এদিকে চলে আসবে, তারপরে এখানে এখানে যাবে, এখান থেকে আবার আরেক জায়গাতে আসবে। জাস্ট টাইম লাইন ইন্ডিকেটরটা সরাবেন এবং আপনার পজিশনটা কোথায় রাখতে চান সেই জিনিসটা দেখাই দিবেন। এবার দেখেন কত কত ঘোরাঘুরি করে সে। Okay. যেই যেই জায়গাতে কি ফ্রেম আছে এবং যেখানে যেখানে আপনি বলটাকে দেখতে চান, হ্যাঁ এটুকু, এর বেশি আর কিছু দেখাচ্ছে না, সেই জায়গাগুলোতে হচ্ছে আপনার জিনিসটাকে পজিশন করাই নিতে হবে। আর রোটেশন, রোটেশন জিনিসটা হচ্ছে কি, এটা ঘোরানো, রোটেশন অত কিছু দেখানোর দরকার নাই। জাস্ট আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল অথবা কোনো একটা বল টল নিয়ে কি ফ্রেম দিয়ে, হ্যাঁ এ পর্যন্ত থাকবে, কি ফ্রেম দিয়ে শুধুমাত্র জিনিসটাকে পজিশন করা এবং স্কেল করা। যে একটা ছোট জিনিসকে বড় করতেছেন, বড় জিনিসকে ছোট করতেছেন এবং এক জায়গার জিনিসের আরেক জায়গাতে নিয়ে যাচ্ছেন, এইটুকু জিনিস পারলেই হবে। এটুকুই প্র্যাকটিস করবেন, আর কিছু লাগবে না আজকের মতো, ঠিক আছে? এবং এই জিনিসটাকে এখন ভিডিও হিসাবে সেভ করতে হবে, এটুকু দেখাই দিয়ে শেষ করি। সো ভিডিও হিসাবে সেভ করার জন্য আমরা যাবো হচ্ছে ফাইলে, এন্ড এখান থেকে হচ্ছে এক্সপোর্ট, সরি এই ইয়া কই গেল রে, কম্পোজিশন রেন্ডার, সব গোলমাল কেন হয়ে গেল। সেভ করব, সেভ করার জন্য এই কম্পোজিশন থেকে হচ্ছে রেন্ডারে যাইতে হবে। দেখেন অ্যাড টু রেন্ডার কিউ, ঠিক আছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম। তো রেন্ডার কিউতে আসার পরে এখানে টাইমলাইনে নতুন আরেকটা হচ্ছে ইয়া আসবে, এরকম একটা কম্পোজিশনের প্যানেল আসবে। সো কম্পোজিশনের প্যানেলে আসার পরে এখান থেকে আউটপুট যে মডিউল আছে এটা সিলেক্ট করতে হবে। সো যদি আপনাদের আফটার ইফেক্ট 2022 সালের পরের ভার্সন গুলা হয়ে থাকে তাহলে সরাসরি আপনি ভিডিওতে সেভ দিতে পারবেন, ভিডিও ফাইল সেভ দিতে পারবেন। যদি 22 সালের আগের ভার্সন হয়ে থাকে তাহলে আলাদা একটা প্লাগইন ব্যবহার করতে হবে। আশা করি সবাই 23, 24, 25 এর ভিতরে কোনো একটা ব্যবহার করবেন। তো আউটপুট মডিউলে আসেন, এখানে এসে রেন্ডার সেটিংস আসেন। রেন্ডার সেটিংস আসার পরে দেখেন আপনার সাইজ টাইজ যা যা আছে এগুলো ঠিক থাকে আছে কিনা, সাধারণত ঠিকই থাকে। যেমন কোয়ালিটি, তারপরে হচ্ছে ফুল সাইজ রেজুলেশন, এগুলো ঠিকই থাকে। এরপরে হচ্ছে আউটপুট মডিউল সিলেক্ট করেন। আউটপুট মডিউলে আসার পরে আপনার ভিডিওর ফরম্যাটটা কিভাবে সেভ হবে, কি সেভ হবে। সো ফরম্যাটটা যেহেতু আমরা ভিডিও হিসাবে সেভ করতেছি, H26 যেটা আছে এটা সিলেক্টেড থাকবে, ঠিক আছে। তারপরে পোস্ট রেন্ডার অ্যাকশন, পোস্ট রেন্ডার অ্যাকশন হচ্ছে আপনার ভিডিও সেভ হওয়ার পরে কি ধরনের অ্যাকশন হবে, এটা কোনো কিছু দরকার নেই, জাস্ট নাম রেখে দেন। এন্ড আউটপুট ভিডিও চ্যানেলটা সবসময় আরজিবি রাখবেন। যদি আমরা কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড লেস সেভ দিতে যাই সেক্ষেত্রে আমাদের আরজিবি আউটপুট, সেটা চ্যানেল যেন আরজিবি সিলেক্টেড থাকে। এটুকু হলে হচ্ছে আর কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এখান থেকে ফরম্যাট এন্ড চ্যানেলটা আরজিবি, এই দুটো দেখবেন। এবার আসলে হচ্ছে আউটপুট টু, কোথায় সেভ হবে আপনার ভিডিওটা। এখানে সিলেক্ট করেন কোন জায়গাতে ভিডিও সিলেক্ট করতে চাচ্ছেন, সেভ করতে চাচ্ছেন। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে কত, 45 না বেশি, 45 ক্লাস এর ভিতরে সেভ করতে যাচ্ছি। এন্ড তারপরে যে রেন্ডার, এখন হচ্ছে আপনার ভিডিও সেভ হবে। দেখেন যা যা করছি
ওকে, ডান, সেভ হয়ে গেছে। অল্প একটু জিনিস অনেক বিস্তারিত আলোচনা করছি, যে কারণে মনে হচ্ছে অনেক জটিল কিছু। এই যে ভিডিও, জিনিস সহজ